প্র্যাকটিস আসলে আমাদের কোনো রাজনৈতিক দলের ভিতরেই নাই, ছিটে ফোটাও নাই, লেশমাত্রও নাই। এবং আরেকটা কথাও আমাদের এখানে এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল থেকে খুব খুব জনপ্রিয় একটা টার্মিনোলজি সংস্কার। সংস্কার জিনিসটা আসলে কনস্ট্যান্ট, একমাত্র সংস্কারই কনস্ট্যান্ট, এটাই থাকবে, এটা সবসময় চলবে ইভলিউশনের মতো, এবং এটা কোনো টাইম ফ্রেমের বাধা থাকবে না। তো সংস্কারের কথাগুলো আমরা বলি যখনই আমরা একটা তিক্ত পরিস্থিতির সম্মুখীন হই, তখনই আমরা সংস্কারের কথা বলি, এবং বড় রাজনৈতিক দলগুলোও বলে, এবং বলে তারা যখন সরকার গঠন করবে, তারা যখন ক্ষমতায় যাবে তখন সংস্কার করবে। কিন্তু সংস্কার কিন্তু করতে হয় ক্ষমতার বৃত্তের বলয়ের বাইরে থেকে। আপনি ক্ষমতার ভিতরে ঢুকে গেলে আর সংস্কার হয় না, ওই আগের জুতায় পা গলেই আমরা তখন আবার সামনে হাঁটতে চাই। তো আমরা সেই গণতন্ত্র বা সেই সংস্কারের সদিচ্ছাটা যে আমাদের ভিতরে আছে তার প্রমাণ রাখার জন্যই আমাদের যে ইলেকশনটা হতে যাচ্ছে চেয়ারম্যান পদের জন্য, সেই প্রার্থীদের, এখানে প্রার্থী কিন্তু তিনজনাই সমভাবে যোগ্য। তারা ইলেকশনে পার্টিসিপেট করবেন, আমাদের কাউন্সিলররা ভোটাররা ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন। কিন্তু তার আগে আমরা পার্টির প্রতি, পার্টির আদর্শের প্রতি, দেশের প্রতি তাদের ভিশনটা কি, তারা পার্টিকে কোথায় নিতে চান, আমরা সেটার একটা উন্মুক্ত বিতর্ক দেখতে চাই। সেই বিতর্কে উনাদের যে দৃষ্টিভঙ্গি সেটা উঠে আসবে, এবং এই ধরনের বিতর্ক, এই ধরনের গণতান্ত্রিক চর্চা, যেটা স্যারও বলে গেলেন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে দেখা যায় না। আমরা শুরু করলাম, আশা করি এটা অন্যান্য রাজনৈতিক দলগুলোকেই উদ্বুদ্ধ করবে এই ধরনের গণতান্ত্রিক আবহ তাদের দলের ভিতরে সৃষ্টি করার ব্যাপারে। তো আজকের বিতর্কে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের যারা বিতর্কে আছেন আমাদের সাথে। আমার বামে আছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দিদারুল আলম, ব্যালট নাম্বার 2। তার বামে আছেন জনাব AFM সুলাইমান চৌধুরী, বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং আমার বাংলাদেশ পার্টির সাবেক আহ্বায়ক এবং ওয়ান অফ দ্য ফাউন্ডিং মেম্বার্স জনাব AFM সুলাইমান চৌধুরী। আর সর্ববামে আছেন মুজিবুর রহমান মঞ্জু, যিনি এই মুহূর্তে সদস্য সচিব এবং উনিও ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার্স, এবং হাসিনা বিরোধী, এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ইনারা তিনজনাই রাজপথে থেকে বা বুদ্ধিবৃত্তিকভাবে তাদের অবদান বিগত দিনগুলোতে রেখে এসেছেন, এবং তার জন্য তারা যথেষ্ট পরিমাণ হেনস্থারও শিকার হয়েছেন। আপনাদের তিনজনকেই আজকে এই মঞ্চে স্বাগতম, এবং আপনারা এসেছেন, সময় দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুরু করতে পারি, বিতর্কে যেতে পারি প্লিজ? ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন এসেছে। যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা আছে, আমরা সময় উল্লেখ করে দিব, ওই সময়ের ভিতরেই আমরা চেষ্টা করব আমাদের বক্তব্যগুলো উপস্থাপন করার জন্য। প্রথমে আমি শুরু করতে যাচ্ছি মুজিবুর রহমান মঞ্জু কে দিয়ে। এই যে ইলেকশন, আপনি কেন সভাপতি হতে চান, এবং আপনাকে ক্যান্ডিডেট হিসেবে উপস্থাপন করছেন, ভোটাররা কেন আপনাকে ভোট দিবে, আপনি 2 মিনিটে বলবেন। জি, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের দলের নেতাকর্মী এবং যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রথমে এরকম একটা প্রশ্ন করলেন যেটা খুবই বিব্রতকর, কারণ ব্যক্তিগতভাবে একটু নিজের কথা বলার অভ্যস্ততা কম, তারপরে যেহেতু নির্বাচনে দাঁড়িয়েছি কথাগুলো বলতে হয়। আসলে আমি ভাবি নাই যে মানে ফার্স্ট ইলেকশনে আমি এরকম একটা ইলেকশন করব, এটা আমার চিন্তার মধ্যে ছিল না। স্পেশালি যদি বলেন তাহলে বলতে হয় আমাদের তৃণমূল নেতাদের অনেকের বা কর্মীদের অনেকেরই এক ধরনের একটা প্রেশার ছিল যে আমি যাতে এখানে কম্পিট করি। তো এখন আমি কেন কনভিন্স হলাম, বা চাপটা কেন আমার মধ্যে চাপ মনে হলো যে আমি কেন কনভিন্স হলাম, প্রথম হচ্ছে যে আমাদের দলটা তো নতুন, 4 বছরে নানা চড়াই উতরাই পেরিয়েছে। এই 4 বছরে আমার অনেকগুলো তিক্ত অভিজ্ঞতা হয়েছে। যেমন ধরেন প্রথম আমরা যখন নতুন দল করছি, আমরা ভাবছি আমাদের দলকে তো কেউ চেনে না, তাহলে আমাদের মধ্যে এমন কাউকে লাগবে যিনি খুব সুপরিচিত। তো এরকম অনেকের দ্বারে দ্বারে গিয়েছি, দেখলাম যে সবাই ভালো বলেন কিন্তু কেউ সম্পৃক্ত হতে চান না। সবাই বলে যে আপনারা আগে করেন, দেখা যাক, যদি ভালো দায়িত্ব নিতে চান না। তো এরকম জায়গা থেকে যখন দেখলাম যে একটা সময় গিয়ে মনে হলো যে দেখি তাহলে স্টার্ট করি, হয়তো একটা সময় গিয়ে আমরা যদি ভালো করতে পারি তাহলে হয়তো আমাদের
লোকেরা আসবে। তো অনেকের কাছে গিয়েছি, অনেকের কাছে মনে হয়েছে উনি মনে হয় আসবেন, আমাদের সাথে আসবেন, কারণ উনারা এই ধরনের কথাগুলো বলতেন যে একটা নতুন রাজনীতি দরকার। তো আমার তখন মনে হয়েছে যে না, যখন কেউ থাকে না, ওই যে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলে। তা আমরা কিন্তু ওই অল্প কজন, এবং সত্যিকার অর্থে আমি আজকে কৃতজ্ঞ আমাদের FM সোলাইমান চৌধুরীর কাছে। উনি প্রথম, মানে সিনিয়রদের মধ্যে উনি প্রথম আমাদের সাথে সায় দিয়েছেন যে ঠিক আছে আমি আছি তোমাদের সাথে। এবং ওনার কিন্তু অনেকগুলো বুলিং এর শিকার হতে হয়েছে ওনাকে এই বয়সেও, কিন্তু উনি একটু ডেসপারেট মানুষ, আমরা জানি উনি এটাকে করেন নাই। কিন্তু চলতে চলতে আমরা আবার দেখলাম যে অনেকে কিন্তু আবার আমাদের হাত ছেড়ে দিয়েছেন, অনেকে কাছাকাছি এসে হাত ছেড়ে দিয়েছেন, কারণ জানেন যে আমাদেরকে অনেক রকমের পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, সরকারের বাধা বিপত্তি, আপনার বলতে গেলে গোয়েন্দা সংস্থার তদারকি, হুমকি ধমকি, সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের উস্কানি, বুলিং, এ ধরনের কথা হয়েছে। এমনও হয়েছে যে আমাদেরকে অনেকে হুমকিও দিয়েছেন। তো এই সমস্ত জায়গায় এসে দেখেছি চলতে চলতে অনেকে আবার হাত ছেড়ে দিয়েছেন। আপনি যদি বলেন স্পেশালি, তাহলে আমি মানে বেশ কয়েকটা কথা বলতে পারি, আজকে যেহেতু ওপেন ডিবেট হচ্ছে। আমাদের চিফ অ্যাডভাইজার ছিলেন ব্যারিস্টার রাজ্জাক সাহেব। উনি দেখা গেল যে উনি আমাদের মূল সিনিয়রদের মধ্যে ছিলেন, কিন্তু ওনার মধ্যে একদম হেজিটেশন ছিল। পরে দেখলাম যে উনি আমাদের সাথে হাত মিলিয়েছেন বা উনি আমাদেরকে দায়িত্ব নিয়েছেন, উনি আমাদের চিফ অ্যাডভাইজার হিসাবে। একটা সময় দেখলাম উনিও আমাদের হাত ছেড়ে দিয়েছেন। কেন ছেড়ে দিয়েছেন বা কি, উনি হয়তো একটা ব্যাখ্যা দিয়েছেন ওনার অসুস্থতার বিষয়। তারপরে একটা সময় আরো অনেক ছিল, ইভেন লাস্টে আমরা দেখলাম যে আমাদের FM সোলাইমান চৌধুরী একদিন হঠাৎ করে উনিও রিজাইন করলেন। আমরা চিন্তা করলাম যে কি ব্যাপার। তখন আমরা কয়েকটা জিনিস পেলাম যে ওনার মধ্যে হয়তো কিছুটা ডিসস্যাটিসফ্যাকশন ছিল, কারণ আমরা তারুণ্যোদ্দীপ্ত দল, এটার সাথে করা। আরেকটা ছিল, উনি অবশ্য পরে আমাদেরকে বলেছেন যে না, আমি এই জন্য না, আমি চাই যে আমাদের ইলেকশনটা ফেয়ার হোক। পরে অবশ্য আমরা খুব খুশি হয়েছি, কনভিন্স হয়েছি যে উনি একটা মানে ক্ষমতা থেকে সরে এসে একটা ফেয়ার ইলেকশন যাতে হয় সেটার জন্য আমাদেরকে করেছেন। তো এই জিনিসগুলো ভেবে আমি চিন্তা করলাম সামনে তো আরো জটিল পরিস্থিতি আসবে, কারণ আমরা এখন এমন একটা জায়গায় এসেছি, সামনে নির্বাচন। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমার ওই অতীত স্পৃহাটা মনে জাগ্রত হয়েছে যে না, শক্ত করে দাঁড়াতে হবে। তো যখন আমার তৃণমূল কর্মীরা বলল যে না, আপনার কিন্তু মনে রাখতে হবে, না ঝড় ঝাপটায় অনেকে হাত ছেড়ে দিয়েছে, অনেকে আসতে চায় নাই, তো সামনেও কিন্তু আমাদের আরো অনেক ধরনের বাধা বিপত্তি, সম্ভাবনার সুযোগ আছে বা নানা কথা আছে। তো সেখানে আসলে ওই জায়গাটা থেকে আমি ছোট হিসেবে, আমি কিন্তু এখানে বয়সে ছোট তিনজনের মধ্যে, তো ছোট হিসেবে আমি চিন্তা করলাম যে না, আমি তাহলে আপনি মনে করলেন যে আপনার ইলেকশন করা উচিত। এটাই মূলত আমার। কিন্তু আপনাকে আসলে তো কেউ ভোট দিবে কেউ দিবে না, সবাই তো আপনাকে ভোট দিবে না। যারা দিবে তারা কেন ভোট দিবে? আপনার কোন মানে ট্রেইটের কারণে আপনার মনে হয় যে আপনি ইলেকশনটা ইউ আর গোইং টু উইন?